ওয়েলকাম টু মাই চ্যানেল ভবঘুরে ছেলে। তো আজকে আমরা জানবো ভারতীয় সংবিধানের জন্য একটা সিমিলারি একটা অধ্যায় আমরা জানবো, যে অধ্যায়ের মাধ্যমে ভারতীয় সংবিধান যে আমরা টোটাল আমাদের 20টা মানে অধ্যায় আছে, মানে সেই সম্পর্কে আমরা অল্প অল্প বিস্তার সবকটাই জানবো। ঠিক আছে, যে বিষয়টা আছে, যেমন আমরা পরপর সাজিয়ে নিয়েছি ভারতীয় সংবিধানের ইতিহাস, ব্রিটিশ শাসন ও সংবিধানের বিকাশ, সংবিধান সভা ও সংবিধান প্রণয়ন, প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্র নির্দেশ নীতি, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, আপনার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, এইগুলো আমরা সবই জানবো। তারপরে আপনার সংসদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাজ্য যে হাইকোর্ট, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, নির্বাচন কমিশনার, তারপরে সিএজি, ইউপিএসসি ও ফাইন্যান্স কমিশন, জরুরি অবস্থা। ঠিক আছে, তারপরে সাংবিধানিক সংশোধনী। তো এইগুলোই আমরা জানবো। ঠিক আছে, তো আমরা পার্ট 1 করে রেখেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, 1 মিনিট, সরি। তো আমরা যে সব এখানে কোনো একটা এক্সাম রিলেটেড, তো অবশ্যই এখানে এটা সবার জন্য একটা, তোমরা একটা চোখ বুলে নিতে পারো, আমার কন্টেন্টগুলো একদম অন্যরকম। ঠিক আছে, তো আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। তো আজকে প্রথমে আমরা চলে যাচ্ছি ভারতীয় সংবিধানের ইতিহাস সম্পর্কে। ভারতীয় সংবিধান কী করে তৈরি হয়েছে, ইতিহাস সম্পর্কে না জানা অনেক তথ্য আমরা এর ভিডিওর মাধ্যমে আমরা পেতে চলেছি। প্রথমে আমরা যদি প্রেক্ষাপটেতে আসি, ইতিহাস, প্রথমে যদি আমরা ভারতের যে সংবিধানটা কোথার থেকে এসেছে, এই যে 1773 রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, তখন থেকে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের বীজ রোপণ করা হয়েছে। 84 সাল থেকে সেই সংবিধানের ব্রিটিশ অ্যাক্ট থেকে শুরু করে 1813 সাল পর্যন্ত তো আমি একটু ডিটেলসে যাচ্ছি না, আমি মানে মোটামুটি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। 1784 সালে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাক্ট, কেন্দ্রীয় বোর্ড যেটা গঠন করা হয়। 1813 সালে চার্টার অ্যাক্ট। ঠিক আছে, তো এইভাবে সংবিধানটা গড়ে উঠেছে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা এখানে একটু দেখে নিও সংবিধানের গঠন। আচ্ছা, সংবিধান সভা, আমাদের স্বাধীনতার পরে সংবিধান সভা যেটা গঠন হয়েছিল 1946 সালে 9 ডিসেম্বর। মোট সদস্য ছিল 300। তো প্রথমে ভারতীয় যে সংবিধান সভা, ঠিক আছে, তো এটা 1946 সালে গঠন করা হয়েছিল। মোট সদস্য ছিল 379 জন। ঠিক আছে, পরবর্তীতে মানে কমে গিয়ে 299 জন হয়েছিল। স্থায়ী সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর খসড়া, এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে, খসড়া কমিটির সভাপতি হয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, সংবিধান, হ্যাঁ এখানে বলছে সংবিধান পুরো মানে সংবিধান তৈরি হওয়া শুরু হয়েছিল 26শে নভেম্বর। আর এখানে মানে তৈরি হয়ে গিয়েছিলো 1949 সালে 26শে নভেম্বর তৈরি হয়ে গেছিলো এবং কার্যকর হয় মানে গৃহীত হয় 26শে জানুয়ারি 1950 সালে, যেটি বর্তমানে প্রজাতন্ত্র দিবস হিসাবে পরিচিত। সংবিধানের উৎস, এখানে অল্প কিছু দেওয়া আছে। ঠিক আছে, যে কোন দেশের থেকে কী নেওয়া হয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, এগুলো তোমরা ম্যাক্সিমাম জানো যে যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে সংবিধান, শাসন আইন, এইগুলো ইত্যাদি। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি, নির্বাচন পদ্ধতি, এটা একটু দেখে নিও তোমরা। ওকে, একটু জাস্ট একবার চোখ বুলিয়ে নিও তাহলেই হবে। আচ্ছা, সংবিধানের উদ্দেশ্য, প্র্যাম্বেল, এটা সাধারণত তোমরা সবাই জানো। আমরা ভারতবর্ষের জনগণ ভারতকে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক রাষ্ট্র গঠন হিসেবে গড়বার জন্য এটা চিন্তাভাবনা, এটা তো জানো। সংবিধানের গঠন, স্ট্রাকচার, যে সংবিধানে কীভাবে গঠন হচ্ছে, টোটাল 22টা পার্ট আছে, টোটাল আর্টিকেল আছে
395টি আর্টিকেল আছে, তপশিলি আছে 12টি তপশিল মানে শিডিউল, আর 4টি মানে এখানে হাতে লেখা মানে 4টি ভাষায় হাতে প্রণালিত আছে, মানে হাতে লেখাই আছে আর কি। ঠিক আছে, মূল কপি যেটা আসল যেটা হাতে লেখা যেটা আছে সেটা সংসদ ভবনে আছে, যেটা পার্লামেন্ট আর কি। তো কিছু গুরুত্বপূর্ণ এখানে আমি লিখে দিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংবিধান, লিখিত সংবিধান এবং এটি বৃহত্তম সংবিধান, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র, ফেডারেশনাল এক্সচেঞ্জার। কেন 26শে জানুয়ারি? তো পরীক্ষার জন্য এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো একটু নোট করে নেব। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের জনক বলা হয়। সংবিধান সভার স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। সংবিধান কার্যকর হয় 1926 সালে 1950 জানুয়ারি 1950। তো সংবিধান সভার প্রধান অধিবেশন 9 ডিসেম্বর 1946 সালে। সংবিধান সাধারণত 395টি, সংবিধানের ভাগ হচ্ছে 22টি, তপশিলি হলো 12টি। ক্লিয়ার? আশা করি আমাদের এই টপিক এই অধ্যায়টা এখানে সংবিধানের যে ইতিহাস টোটাল আমরা ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, তো আমরা পরবর্তী পার্টে যাচ্ছি। ব্রিটিশ শাসন ও সংবিধানের বিকাশ। ভারতে ব্রিটিশ শাসন শুরু থেকেই শাসন কার্যে ভারতীয়দের অংশগ্রহণ মানে তাদের ব্রিটিশের কাজে অংশগ্রহণ, প্রকাশনের বিকেন্দ্রীকরণ এবং শাসন ব্যবস্থাকে উন্নত জন্য পাশাপাশি বিভিন্ন আইন প্রণয়ন, এই আইনের মাধ্যমে ভারতের সংবিধান বিকাশ ভিত্তি গড়ে ওঠে, যার ভিত্তিতে ফলপ্রসূ 1950 সালে ভারতীয় সংবিধান গড়ে ওঠে। অর্থাৎ ব্রিটিশরা প্রথম থেকে চেয়েছিল যে আগে যেমন ছিল রাজার আইন সেটা বাদ দিয়ে আস্তে আস্তে একটা দেশের একটা আইন একটা কানুন যে তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে ব্রিটিশ পটভূমি। দেখো, ব্রিটিশরা 1600 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয়। 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলায় রাজনৈতিক স্থাপিত হয়, মানে মানে একটা রাজার শাসন শেষ হয়ে বাংলায় যে মানে সরকার পরিচালনা এই ব্যাপারটা হয়। ঠিক আছে, 1961 সালে এইগুলো একটু মানে লেখাগুলো বক্সারের যুদ্ধের পর 1965 সালে বাংলার প্রথম দেওয়ানি লাভ তৈরি হয়। ধীরে ধীরে ব্রিটিশ সমগ্র ভারত তাদের অবকরণ করে। ঠিক আছে, ব্রিটিশ শাসনের উদ্দেশ্য মানে এই রাজনৈতিক আর আনার ফলে কী লাভ হবে, তো সেখানে বলা হচ্ছে ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, সহজে নিয়ন্ত্রণ করতে পারবে, রাজস্ব আদায় মানে ট্যাক্সটা ভালো পেতে পারবে, আইন শৃঙ্খলা রক্ষা শাসন মানে যদি এগুলো থাকে তারা ভালো করে রাজ করতে পারবে ভারতে। ভারতীয় সীমিত পরিষদে সংশোধন সুযোগ দেওয়া মানে কিছু সীমিত লোক আছে তাদের যদি সবাই ব্রিটিশ চলে যায় তাহলে তো একটা অশান্তি হবে না, তো সেই জন্য কিছু সংখ্যক লোক ব্রিটিশকে নিয়ে একটা ভালো তৈরি করে। আর হলো ব্রিটিশদের স্বার্থে রক্ষা ও সাম্রাজ্য সুদৃঢ় করা মানে অটুট করে রাখা। যদি রাজার হাতে থাকে তাহলে একটা প্রবলেম হবে, সেখানে যদি এরা শাসন করে তাহলে একটা খুব মানে একটা ভালো জায়গায় চলে আসবে, সেটাকে এরা বলছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে উদ্দেশ্য বোঝা গেল, পটভূমি বুঝিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু সংবিধানের বিশেষ ধাপগুলো বোঝালাম, মানে যে কী কী এই লেখাগুলো একটু যেহেতু এটা টাইপিংয়ের একটু মানে হয়েছে আর কি, তো সেই কারণে একটু লেখাগুলো হয়ে গেছে। তো আমি বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। 1973 সালে রেগুলেটিং অ্যাক্ট 1973 সালে এখানে কী হয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারছো, আমি আর বললাম না। 1964 সালে পিটার অ্যাক্ট আছে। 1813 সালে চার্টার অ্যাক্ট। তো এইগুলো আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। এগুলো আর আমি বলছি না, কারণ এটা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই কারণে, কারণ একটা ভিডিওর মধ্যে তাহলে সব কিছু শেষ করা সম্ভব হবে না, এই কারণে আর কি। ঠিক আছে, এইগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ব্রিটিশ শাসন ও সংবিধানের বিকাশের বৈশিষ্ট্য ধীরে ধীরে কীভাবে এটা গড়ে উঠেছে, তো এটা কমপ্লিট হয়ে গেল। মানে এই ভিডিওটা আমার তৈরি করার মেন উদ্দেশ্য, যারা কোনো এক লাইনে একটু মানে একটা ভিডিওর মধ্যে সংবিধানটা মোটামুটি তোমরা জানতে চাও, মোটামুটি একটা তোমাদের একটা বেসিক বেস। দেখো, এটা তো ওয়ান ডে একটা ভিডিওতে 20-25 মিনিটের ভিডিওতে একটা পুরো এটা শেষ করা কখনো সম্ভব নয়। তো সেই কারণে আমি কিছুটা চেষ্টা করেছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে যদি কিছুটা করা যেতে পারে তাহলে করা যেতেই পারে। ঠিক আছে, তো সেটাই আর কি।
প্রেয়াম্বেল, প্রস্তাবনা। প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা বা উদ্দেশ্য বিবৃত, মানে কী থাকবে প্রেজেন্টেশন সংবিধান, যেটাকে আমরা অনেক সময় বলি না প্রেজেন্টেশন দেবো, আমরা একটা জিনিস তৈরি করেছি সেটাকে নিয়ে উপস্থাপনা করবো, সেটা হলো সেই সংবিধান প্রস্তাবনা। প্রস্তাবনার মূল পাঠ ওই আমরা ভারতের জনগণ। প্রস্তাবনা কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে তৈরি হয়। ঠিক আছে, বিষয়টা আছে এখানে, দেখে নিও। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ তাদের শব্দ আমরা ভারতের জনগণ, সংবিধানের উৎস, এগুলো দেখে নিও। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এক, ভারত একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র, এখানে বাইরে থেকে হস্তক্ষেপ করবে না, ভারত যা সিদ্ধান্ত ভারত নিজে নিতে পারে। ভারত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ, সেকুলার, গণতান্ত্রিক, ডেমোক্রেটিক। ভারত একটি প্রজাতন্ত্র, রিপাবলিক। তাহলে চারটে জিনিস বলা হয়, ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। ওকে, ভারতে সবার জন্য সমান অধিকার, সোশ্যাল, ইকোনমিক্স, পলিটিক্যাল, জাস্ট সবাই সমান হবে। স্বাধীনতা নিশ্চিত করা হবে, লিবারেটি থাকবে, ঠিক আছে, সবার জন্য। ইকুয়াল থাকবে, সমতা নিশ্চিত থাকবে সবার জন্য। আর থাকবে কি? ভ্রাতৃত্ব, মানে সবার সাথে ভাই ভাই ভাবে থাকবে। প্রস্তাবনা যে খসড়াগুলো আছে সেখানে এখানে দিয়ে আছে, তোমরা দেখে নাও। এখানে আমি কটা কোশ্চেন দিয়েছি। প্রস্তাবনা গৃহীত হয় কোন তারিখে? উত্তরও আছে বি, 25শে নভেম্বর 1949 সালে। প্রস্তাবনার সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয় কোন সংশোধনী আইন দ্বারা? ওকে, তো এখানে বি হবে 42তম আইন দ্বারা। প্রস্তাবনার সংখ্যা কতটা প্রস্তাবনা করা হয়েছিল? 117টা। প্রস্তাবনা থেকে ভারত কোন ধরনের রাষ্ট্র ধারণা পাওয়া যায়? বি হলো গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক। তো এই বিষয়টা একটু দেখে নিও, এখানে আমি কোশ্চেনও করে দিয়েছি। তারপরে অধ্যায় মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার হলো সেসব মৌলিক বা মানবাধিকার বা হিউম্যান রাইটস যা সংবিধানের দ্বার প্রত্যেক নাগরিককে, মানে ভারতে যারা আছে বসবাস করি তাদের প্রত্যেকের একটা অধিকার আছে, ঠিক আছে, সেই অধিকার এবং আইনগুলো কি কি সেগুলো দেখে নাও। মৌলিক অধিকার, আচ্ছা আগে আমরা দেখে নিই মৌলিক অধিকার কয়টি। ঠিক আছে, মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। এইটি হলো, ফার্স্ট হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, মানে সমতার অধিকার। তারপরে হলো রাইট টু ফ্রিডম, মানে স্বাধীনতা, সকলের স্বাধীনতা। শোষণের বিরুদ্ধে অধিকার, কেউ কারো শোষণ করতে পারবে না। ধর্মীয় স্বাধীনতা, রাইট টু ফ্রিডম রিলিজন। সংস্কৃতি ও শিক্ষার অধিকার সবার। সংবিধান ও প্রতিকার, মানে আপনার সবার জন্য সংবিধানে যে এই আইনটা, এটা সবার জন্য, যে বড়লোক গরিব লোকের বলে না, সবার জন্য। তারপরে হলো মৌলিক অধিকার অনুচ্ছেদ, মানে এগুলো আইন করে দেওয়া হয়েছে, এমন না যে শুধু লিখে দেওয়া হয়েছে, এগুলো মানে আইনের মাধ্যমে দেওয়া হয়েছে। যেমন সমতার অধিকার 14 থেকে 18 মধ্যে আছে অনুচ্ছেদে। এর মূল ব্যাপার হলো আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সবাই সুরক্ষা সবাই পাবে। স্বাধীনতার অধিকার 19 থেকে, এগুলো আমি আর বললাম না, এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এখানে মানে বলার কিছু নেই, জাস্ট তোমরা একটু দেখে নিও, তাহলে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো ভিডিওটা। তারপরে আমি আসি সমতার অনুচ্ছেদ 18 থেকে 14টা। এর মধ্যে কী কী অনুচ্ছেদ আছে এইগুলো দিয়ে দিয়েছে, যে 14 নম্বরে আইনের দৃষ্টিতে সবাই সমান, 15তে আছে, এগুলো তোমরা লিখে রাখো, সবথেকে গুরুত্বপূর্ণ হবে। অনুচ্ছেদ 15তে আছে ধর্ম, জাত, লিঙ্গ, জন্ম ভিত্তিতে। আচ্ছা, অনুচ্ছেদ 6 আছে সরকারি চাকরিতে সবার সমান অধিকার। অনুচ্ছেদ 17তে আছে অস্পৃশ্য, মানে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা। 18তে আছে বিলোপ, শিক্ষার সবার অধিকার। তারপরে আছে 23 থেকে 24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। মানব পাচার বা এরকম জঘন্যতম কাজের জন্য জোরপূর্বক কোনো কাজ করা যাবে না বিনা শ্রমে, ঠিক আছে। অনুচ্ছেদ 24 আছে 14 বছর কম বয়সী শিশুকে কারখানা, খনি বা কোনো জায়গায় ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। তো এই যে 4 আছে অনুচ্ছেদ 22 থেকে, এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো তো সব মানে ডিটেলসে করে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নিও। আশা করি আমার নোটসটা এই যে ছোটো করে ভিডিও যে করে দিচ্ছে না, এটা যদি তোমরা একবার ভালো করে করতে পারো না, আশা করি এরপরে আর কিছু লাগে না, আমার যেটা মনে হয়। ওকে।
কোশ্চেনগুলো দেখে নিও। ওকে, চ্যানেলটা ভালো লাগলে কেমন লাগছে কী লাগছে সব কিছু বিস্তারিত আমাকে জানিয়ে দিও। নোটসের কোয়ালিটি কেমন, যদি আরও ভালো বা খারাপ বা কিছু আরও করতে হয় তাহলে আমাকে আরও জানিয়ে দিও। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এটা ভারতীয় সংবিধানের চতুর্থ ভাগ পার্ট 4 অনুচ্ছেদ 16 থেকে 51 মধ্যে রয়েছে। কি বিষয়টা? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি হলো রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ, যা রাষ্ট্রকে একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমূলক, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নির্দেশ করে। এগুলি মানে রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি হচ্ছে যে বিভিন্ন সামাজিক নিয়ম আছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠাতা আছে, ঠিক আছে, বিভিন্ন নির্দেশ আছে, বিভিন্ন আইন আছে, যেটা রাষ্ট্রকে মজবুত তৈরি করে থাকে, ঠিক আছে। যেমন এই সংবিধানের পার্ট যেটা 18 থেকে 36 থেকে 51 অন্তর্ভুক্ত আছে, এগুলোকে আলাদা বচ্চ নন জাস্টেবল, মানে এগুলো বিচার মানে বিভাগের আসে না সেগুলো। তো এই কী আছে আমরা একটু দেখে নিই, এর উদ্দেশ্যটা কী, মানে এটা কেন করা হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানে সমাজের মধ্যে সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানে আইন প্রতিষ্ঠা করা। সম্পদের ন্যায় বন্টন, মানে একটা সম্পদ আছে সেটা সবার কাছে যেন সমানভাবে ভাগ হয় সেটা। দুর্বল পিছিয়ে পড়া শ্রেণী উন্নয়ন করা, এসসি এসটি যারা আছে তাদের সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সকল নাগরিকের জন্য সমান সুযোগ করে দেওয়া। আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা বজায় রাখা, মানে আন্তর্জাতিক কোনো যদি গণ্ডগোল হয় দেশের মধ্যে অস্থির যাতে পরিস্থিতি না হয় সেটা বজায় রাখা। একটি কল্যাণমূলক এবং সেবামূলক রাষ্ট্র গঠন হবে, মানে এখানে কাজ হবে যে মানুষের উন্নয়ন হবে, মানুষ শান্তিতে ভাগ করতে পারবে, ঠিক আছে। তো তিনটি এখানে ভাগ ভাগ করা আছে, এইগুলো একটু দেখে নিও। শ্রেণী বিভাগ, ঠিক আছে। সামাজিক যে মানুষের জন্য যে গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়, সুরক্ষার নীতি চলে, হস্তশিল্প নীতি চলে হয়, এই নীতিগুলো এগুলো তোমাকে এইগুলো আমি আর বললাম না, এগুলো ডিটেলস তোমরা একটু দেখে নিও এখান থেকে, কেমন। আচ্ছা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অনুচ্ছেদ আছে বাদিকে, বিষয় আছে এবং বিতরণ আছে, তোমরা একটু দেখে নাও। এটা এই গুরুত্বপূর্ণ রায় বলতে একটা তোমার কেশবনন্দন মারুতি মামলা একটা হয়েছিল ডিপিএসপি ও মৌলিক অধিকার সমিতি, সেই মামলাটা জাজমেন্টটা এখানে দেওয়া আছে, সেটা কিছু নেই। এটা হলো। তো পরে মৌলিক কর্তব্য, মানে আমাদের সবার কী কর্তব্য, শুধু ভারত দেশে থাকলে হবে না, ঠিক আছে, একটা নিজস্ব একটা কর্তব্য আছে। সংবিধানে 42তম সংশোধনী 1946 সালে 1976 সালে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল। এই মৌলিক কর্তব্যগুলো অনুচ্ছেদ 51 এতে আছে। প্রত্যেক ভারতীয় নাগরিক সর্বনিম্ন থাকবে। প্রথম হলো, সংবিধান তার আদর্শ প্রতিষ্ঠা, ভারত জাতীয় পতাকা ও জাতীয় সংবিধানের প্রভৃত্ব প্রকাশ করে এবং মর্যাদা অনুরক্ষণ করে। স্বাধীনতা সংগ্রামের আদর্শকে মানে অনুসরণ করা, ঠিক আছে, যে স্বাধীনতা যে আমাদের কীভাবে এসে সেটা যেন সারা জায়গায় আমরা প্রয়োজন করে থাকি। ভারতের সার্বভৌমত্ব, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র এবং দেশের ঐক্য, এগুলো মানে সুরক্ষা যাতে বজায় থাকে সেটাকে রাখা। দেশের প্রতিরক্ষা করা এবং প্রয়োজনীয় জাতির সেবা করা, মানে বিভিন্নভাবে সেবা করতে হবে সবাইকে। সকল ধর্ম, ভাষা, উপভাষা, সবার ভ্রাতৃত্ব, মানে সবাই আমরা একসঙ্গে থাকবো। তারপর হচ্ছে সম্মিলিত সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবান মানে যেগুলো ঐতিহ্য আছে আমাদের, যেমন তাজমহল থেকে শুরু করে আমাদের কলকাতা ভিক্টোরিয়া থেকে শুরু করে যে ঐতিহ্যগুলো আছে এগুলো রক্ষা করা। প্রকৃতি, বন, পরিবেশ, এই বিষয়গুলোকে রক্ষা করতে হবে আমাদেরকে। বৈজ্ঞানিক মানবতার অনুসন্ধান, চিরন্তন এবং সংস্কৃতি, মানে বৈজ্ঞানিক যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলোকে মানুষের কাছে ভাগ করে দেওয়া। সরকারি সম্পত্তি রক্ষা, মানে সরকারি যে সম্পত্তি জিনিসগুলো আছে, রেল আছে, এগুলোকে ধ্বংস করা না, এগুলোকে রক্ষা করতে হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ তথ্য, এই যে আইন যেটা হয়েছে 42তম সংশোধন আইন করে তৈরি করা হয়েছিল, প্রস্তাব দিয়েছিল শরণ সিং কমিটি, 1976 সালে এটা তৈরি হয়েছিল। মৌলিক কর্তব্য, বৈশিষ্ট্য এগুলো দেওয়া আছে, আর আমি কিছু দিলাম না আলাদা করে। পরবর্তীতে সংশোধন হয়েছিল 86তম সংশোধন আইন 2002 সালে হয়েছিল। তো রাষ্ট্রপতি, ভারতীয় রাষ্ট্রপতি
অনুচ্ছেদ কত আছে? 62 থেকে 98। ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের সংবিধানের প্রধান, তিনি হলো ভারতের প্রধান নাগরিক। রাষ্ট্রপতি ভবন কোথায় আছে? দেখো, দিল্লিতে আছে, নিউ দিল্লিতে রাষ্ট্রপতি ভবন আছে, ঠিক আছে। রাষ্ট্রপতি পদ ভারতীয় রাষ্ট্রের সংবিধানের প্রধান, রাষ্ট্রপ্রধান। তিনি কার্যবিহীন আইনসভা বিচার বিভাগের সাথে সম্পর্ক, তিনি কোনো বিভাগের কিন্তু প্রধান নন, কিন্তু সমস্ত কার্যাবলী সংসদ তার নির্দেশ ছাড়া হবে না, তারপর সব কাজ তার পরামর্শনে হবে। 1974 নম্বর সংশোধনে। ভারতীয় রাষ্ট্রপতি হতে গেলে তোমাকে কি করতে হবে? ভারতীয় নাগরিক হতে হবে প্রথম, বয়স হতে হবে 35 বছর, লোকসভার সদস্য হওয়া চাই, মানে লোকসভাকে সদস্য থাকতে হবে। রাষ্ট্রপতি তিনি যখন পদে থাকাকালীন তিনি অন্য কোনো পদের লাভ, মানে অন্য কোনো কিছুতে থাকবে না, তিনি সংসদের কোনো একটি উভয় কক্ষের সদস্য হতেও পারবে না। মেয়াদ, রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর, তিনি পুনরায় নির্বাচন হতে পারে, 5 বছর পরে আবার হতে পারে, তারপর আবার হতে পারে, কিন্তু 5 বছর করে টার্ম, যেমন সরকারের টার্ম তেমন ঠিক। তিনি যদি পদত্যাগ করেন তাহলে উপরাষ্ট্রের কাছে জানাতে হবে। রাষ্ট্রপতি পদ থেকে তাকে অপসারণ করা যায় না। রাষ্ট্রপতি শপথ বাক্যটা আছে, এটা এখানে আছে। কার্যহীন ক্ষমতা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রাষ্ট্রপতি কিছু প্রথম হচ্ছে রাষ্ট্রপতি প্রথম, তারপরে নির্বাচন রাষ্ট্রপতি হয়, প্রথম মহিলা রাষ্ট্রপতি যে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তার ঠিক আছে, তার টার্ম কত আছে? বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল, 2007 সালে তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি বেতন মাসে 5 লাখ টাকা করে পায়, মেয়াদ 5 বছর, তো আগেই দেখেছি। ওকে, উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, এটা আমি আলাদা করে কিছু পড়াবো না, জাস্ট এটা সংবিধান আছে কত 63 নম্বর, যোগ্যতা এগুলো সব আছে, এটা তোমরা একটু দেখে নাও, এগুলো আমি আলাদা করে কিছু করবো না। অপারেশন কীভাবে করতে হবে উপরাষ্ট্রপতি, তোমরা এই নোটসটা যদি পেতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগ হও, ডেসক্রিপটিভ বক্সে আমি টেলিগ্রাম দিয়ে দেবো, ওখানে সব নোটস দিয়ে দেবো। সংসদ, পার্লামেন্ট 79 থেকে 112। ভারতের সংসদ হলো দেশের সর্বোচ্চ আইন প্রণয়ন, মানে ভারতে এখানে সব থেকে আইন এটা তৈরি হয়। এটা 3টে ভাগে ভাগ হয়, এই সংসদের 3টে ভাগ আছে, একটা হলো রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। রাজ্যসভাকে বলা হয় স্টেট, আর পার্লামেন্টে বলা হয় হাউস অফ পিপল। প্রথমে যদি আমরা রাজ্যসভায় আসি, তাহলে রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে 250 জন, কিন্তু বর্তমানে 238 জন আছে। এর মধ্যে 238 জন রাজ্য কেন্দ্রশাসিত জেলা নিয়ে তৈরি হয়, এবং 12 জন মনোনীত হয় প্রেসিডেন্ট দ্বারা। তারা সাহিত্য, বিজ্ঞান, সেবা, সমাজসেবামূলক ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আসে, রাজনৈতিক ছাড়াও থেকে আসে। এখানে সদস্য হতে গেলে 30 বছর লাগে। এটি কিন্তু ডাইরেক্ট নির্বাচন হয়ে আসে না, মানে জনতা নির্বাচন হয়ে আসে না এটা। লোকসভা সর্বোচ্চ হচ্ছে সদস্য সংখ্যা 552 জন। তারপরে এটাই হলো আপনার 553 জন, এই 43 জন বর্তমানে আছে। 530 জন মধ্যে রাজ্য প্রতিনিধিত্ব করে, 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করে। বর্তমান 2 জন অ্যাংলো ইন্ডিয়া সম্প্রদায় থেকে মনোনীত, এখন আর নেই। মেয়াদ 5 বছর, বয়স হতে হবে 25 বছর। কী করে এটা ভোট হয় তোমরা জানো, লোকসভা ভোট হয়। রাষ্ট্রপতি ভবনের অংশ, সংশোধনের বস্তু কাজ কর, এটা প্রতিটা আছে। এখানে একটা জিনিস দেখানোর বিষয় দিয়েছে, লোকসভা আর রাজ্যসভার পার্থক্য, বিষয় প্রকৃতি, জনকক্ষ। আর রাজ্যসভা রাজ্যের অধিবেশনে তৈরি হয়, সর্বোচ্চ এর এত বিতর। এখানে আর কিছু দরকার নেই, তোমরা একটু দিকগুলো দেখে নিও। সুপ্রিম কোর্ট খুব গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ কোর্ট, এটি দিল্লিতে অবস্থিত। অনুচ্ছেদ হল 124 থেকে 147 পর্যন্ত রাখা হয়েছিল।
সুপ্রিম কোর্ট উল্লেখ রয়েছে সংবিধান অনুচ্ছেদ এত থেকে এত, এটি 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর করা হয়। গঠন: প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন, অন্য বিচারপতি মোট 34 জন আছে মোট বিচারপতির সংখ্যা। সংসদ আইন দ্বারা বিচারপতি পরিবর্তিত হতে পারে। অপসারণ: বিচারপতি অপসারণ করা উপরে রয়েছে, সেটা রাষ্ট্রপতির মাধ্যমে তৈরি হয়। ওথ হচ্ছে শপথ গ্রহণ, রাষ্ট্রপতি তার শপথ দেয়। নিয়োগ: রাষ্ট্রপতি নির্বাচন করেন। যোগ্যতা: 154, অবশ্যই তিনি ভারতের নাগরিক হতে হবে, কম করে 5 বছর উচ্চ আদালতে বিচারপতি হতে হবে, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলোকে বোঝায়। কমপক্ষে 10 বছর কোনো উচ্চ আদালতে আইনজীবী হতে হবে, অথবা রাষ্ট্রপতি বিবেচনায় তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। সুপ্রিম কোর্টের গঠন হয়েছিল চিফ জাস্টিস এমন একজন থাকে, অন্যান্য 34 জন থাকে, মোট 35 জন। সুপ্রিম কোর্টের খতিয়ানে মৌলিক অধিকার রক্ষা, সংবিধান ব্যাখ্যা ও রক্ষা, আইনসভা নিশ্চিত করা। ওকে। হাইকোর্ট: রাজ্যে যেমন সুপ্রিম কোর্টের দেশের মধ্যে শেষ, রাজ্যের মধ্যে একটা করে হাইকোর্ট থাকে, যেমন আমাদের কলকাতা হাইকোর্ট। ওকে। আমাদের যেমন কলকাতা হাইকোর্ট প্রতি রাজ্যে, যেমন বিহারে পাটনা হাইকোর্ট আছে, উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্ট আছে, ঠিক আছে, মহারাষ্ট্রে মুম্বাই হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট আছে, চেন্নাই মাদ্রাস হাইকোর্ট আছে, এরকম প্রতি স্টেটে একটা করে এরকম হাইকোর্ট আছে, একটা করে হাইকোর্ট আছে। হাইকোর্ট বিধিত হয়েছে সংবিধান অনুচ্ছেদ 14 থেকে 214 থেকে 231 পর্যন্ত। 1950 সালে 26শে জানুয়ারি হাইকোর্ট কার্যকরিত হয় একসঙ্গে। গঠন হয়েছিল 216 সালে, প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, একজন করে চিফ জাস্টিস থাকবেন, অন্যান্য বিচারপতিও থাকবে। নিয়োগ কী করে হয়? 217 নম্বর অনুচ্ছেদে আছে, রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি নিয়োগ করেন। প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে ভারতের প্রধান বিচারপতি সংশ্লিষ্ট হয়, ঠিক আছে। রাজ্যপাল একে শপথ গ্রহণ করায়। মেয়াদ সাধারণত 62 বছর হতে হয়। যোগ্যতা: ভারতের নাগরিক হতে হবে। নিম্নলিখিত কমপক্ষে একটি যোগ্যতা থাকতে হবে এই কটার মধ্যে: টানা কমপক্ষে 10 বছর বিচার পদে নিয়োজিত থাকতে হবে, টানা 10 বছর হাইকোর্ট বা একাধিক কোর্টে ক্ষেত্রে থাকতে হবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি শুধু করেছি। পদের নাম রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী, এটা দুটো আমি ডিভাইড করেছি। 5 বছর বিধানসভার মেয়াদকাল পর্যন্ত, এটাও 5 বছর। একটু দেখে নিও, এটা আলাদা করে আমি কিছু করাচ্ছি না। নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠন হয়েছে 324 নম্বর। ইলেকশন ভারতের পুরো পরিচালনা করেছিল। মোট সংখ্যা বর্তমানে 3 জন, একজন চিফ ইলেকশন কমিশন আর 2 জন ইলেকশন কমিশন আছে, ঠিক আছে। অনুচ্ছেদগুলো দেখে নাও। 324 আছে নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা, 325 আছে একটি মাত্র সাধারণ ভোট তালিকা তৈরি করা, এগুলো তোমরা দেখে নিও। CAG UPSC ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। CAG হচ্ছে সুপ্রিম অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা তো তোমরা দেখে নাও। UPSC ইউনিয়ন পাবলিক সার্ভিস সিলেকশন, আর FC হচ্ছে ফাইন্যান্স অফ ইন্ডিয়া। জরুরি অবস্থা, এটা 1975 সালে ইন্দিরা গান্ধীর সময় একটা এমার্জেন্সি তৈরি করা হয়েছিল, সেটাই এখানে দেওয়া আছে। তোমরা বিষয়গুলো একটু ভালো করে দেখে নাও, আমি আর ডিসকাস করছি না। সংবিধান বিভিন্ন সংশোধন আইনের মাধ্যমে গঠন করা হয়। সে আইনগুলো সংশোধন কি, সংবিধান সংশোভিত্তি প্রকাশ এবং ইত্যাদি। যে সংবিধানগুলো, প্রথম সংবিধান সংশোধন হচ্ছে 1951 সালে, মৌলিক অধিকারে সংশোধন 52তম, এই যে, ঠিক আছে, এইগুলো হচ্ছে সংশোধনী। তারপরে 7ম হচ্ছে, 24তম হয়েছে। এখন গুরুত্বপূর্ণ সংবিধান যেগুলো জানা খুব দরকার সেগুলো এখানে আছে। গুরুত্বপূর্ণ আর্টিকেল: মৌলিক অধিকার 3, পার্ট 3 আছে, 2 আছে রাষ্ট্রনীতি নির্দেশনা, 3 আছে কেন্দ্রীয় অধিকার, এগুলো সব আছে।
4 আছে সংসদ, 5 রাজ্য সরকার। গুরুত্বপূর্ণ শিডিউল, প্রথম শিডিউল, দ্বিতীয় শিডিউল, তৃতীয় শিডিউল, চতুর্থ পর্যন্ত করে আমি 12টা শিডিউল দিয়ে দিয়েছি। 12টা শিডিউল কী কী তোমরা একটু ব্যাখ্যাটা ভালো করে দেখে নিও। এগুলো একটু পোস্ট করে করে দেখে নাও, ঠিক আছে? তো এখানে আমরা টোটাল কমপ্লিট করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাও। ভালো লেগেছে, খারাপ লেগেছে, যা লেগেছে তোমাদের যেটা মনে হয় সেটা আমাকে জানাও। এবং এটা একটু ভালো করে দেখে নাও, এটা খুব ফাইন্যান্স কমিশনটা একটু ভালো করে দেখে নাও। তো ভিডিও যেমনই লেগেছে যেমনই লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এরকম ধরনের আরও যদি ভিডিও করতে চাই তাহলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট চ্যানেলটা। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। যা কিছু সমস্যা, যা কিছু আরও যদি ভালো করতে হয়, কিছু করতে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।